আপনাকে সারা জীবন আমি শাস্তি দিলেও আমার মনের জ্বালা মিটবে না মিস আজমেরি দেওয়ানা। আজমের দেওনা নামটা উচ্চারণের সাথে সাথে বাতাস যেন থেমে গেল। মহিলার মুখের রং উধাও হয়ে গেল, চোখের মনি বড় হয়ে উঠল। সে কিছু বলতে চাইল, কিন্তু ঠোঁট কাঁপে, শব্দ বেরোয় না। আবরার এবার ঠান্ডা কণ্ঠে বলল, আর একবার যদি শুনি আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করে মানুষের শান্তি বিঘ্ন করেছেন, তাহলে ভালো হবে না। মনে থাকে যেন আমার কথাখানা। আপনি জানেন আমার কথা কখনোই নড়চড় হয় না, আর এবারও হবে না। তাই মিসেস আজমেরি দেওয়ানা। আজমের দেওয়ানা আবরারের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বিদ্রোহ আর ক্লান্তির এক ভাঙা মিশ্রণ কণ্ঠে বলল, কি করবে তুমি? আমাকে আর কি করতে চাও? গত 25 বছর ধরে তো আটকেই রাখছো, আর কি করতে চাও? তার চোখে লুকানো প্রশ্নটা ছিল এক ধরনের অনুতাপও, যেন জীবনের অর্ধেকটাই সে ইতিমধ্যে হারিয়ে ফেলেছে। আবরার একটু এগিয়ে বসল, চোখে অচেনা এক স্থিরতা। রুমের হালকা বাতাসে তার শ্বাস অল্প করেই চলছিল, কিন্তু কথা বের হলো জমে থাকা আগুনের মতো। আপনি ধারণাও করতে পারবেন না, তার কণ্ঠে কোনো অনুভূতি নেই, কেবল হিম শীতল নিশ্চিততা। আমি কি করতে পারি আপনার সাথে? আপনাকে এমন এক জায়গায় রাখবো যেখানে সূর্যের আলো কখনোই আপনার চোখে দেখবেন না, আর না খাবার পাবেন। এখন আপনি 3 বেলা পাচ্ছেন, কিন্তু তখন 3 দিন পর পর 1 বেলা পাবেন কিনা তাও সন্দেহ। আজমের দেওয়ানা এবার চিৎকার করে বলল, তুই এভাবে আমাকে আটকে রাখতে পারিস না। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে, নয়তো আমি এমন কিছু করবো যা তোর ধারণার বাইরে। আবরার এবার বাঁকা হেসে বলল, এই তো কালনাগিনীর আসল রূপ ফিরে এসেছে। আজমের দেওয়ানা নিজেকে সংযত করে নিজের রাগকে দমিয়ে আবেগী কণ্ঠে বলল, আব্বার বাবা, আমি তো তোমার খালামণি, তাই না? তোমার মায়ের পরেই আমার স্থান। তাহলে আমাকে এভাবে কেন বেঁধে রেখেছো? ছেড়ে দাও বাবা। আবরারের রাগ হলেও হঠাৎ সেই চিরচেনা ভয়ঙ্কর স্নান হাসল, তারপর বলল, একটা কথা সত্যি, নারী অভিনয়ের জন্য সেরা। আর যদি হয় আপনার মতো এরকম গিরগিটি, তাহলে তো কথাই নেই মিসেস কালনাগিনী। আর আপনার এসব আবেগের উপরে আমি পটি করে দেব, শয়তান মহিলা। আপনি আপনি করছি দেখে কি আজকে ভাবছিস আমি ভালো হয়ে গেছি? না, আমি চাইলে আজও তাকে পটির ট্যাঙ্কিতে ডুবিয়ে রাখতে পারি। কি ডোবাবো? পুটির ট্যাঙ্কি কথা শুনেই আজমেরের মুখের রং বদলে গেল। মনে পড়ে গেল 2 সপ্তাহ আগের কথা। আবরারের সাথে অতিরিক্ত তর্ক করেছিল বলে তার শাস্তিস্বরূপ ওকে গলা অবধি পুটির ট্যাঙ্কিতে ডুবিয়ে রেখেছিল প্রায় 50 মিনিট। কি বিশ্রী গন্ধ, তা মনে হতেই ওনার গায়ের লোম দাঁড়িয়ে যায় আজমেরির। নাক মুখ ছিটকে বলল, তোর সাথে আমি কথা বলতে চাই না আব্রার। তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। আর একবার যদি শুনি এরকম চেঁচামেচি করেছিস, তাহলে তোকে নর্দমার পাশে ফেলে আসবো, তাও হাত পা কেটে। কালনাগিনী, আর তোর খাওয়া দাওয়া আজকে থেকে বন্ধ, তাই এরকম চিৎকার করতে পারবি না। বলেই আবরার উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আবরার বেরিয়ে যেতেই আজমের দেওয়ানা গর্জে উঠে বলল, তোকে আমি ছাড়বো না আব্রার, তোকে শেষ করে তবেই আমি মরবো। আবরার নিচে নেমে আসতেই সীসা দৌড়ে আসে ওর কাছে, তারপর বলে, আবরার, তুমি আজকে থেকে যাও এখানে। আবরার সীসার দিকে ভ্রু কুঁচকে বলে, থেকে যাব মানে? সীসা মুচকি হেসে বলে, আমার সাথে থাকবে? বিশ্বাস করো, আমি তোমাকে সুখের রাজত্ব থেকে ঘুরিয়ে আনবো, যেখানে তুমি কখনোই যাওনি। সাথে সাথেই সীসার গালে শক্তপোক্ত একটা থাপ্পড় পড়ে। সীসার তার টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, তারপর গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে আবরারের দিকে তাকায়। আবরার গর্জে ওঠে বলে, শালিবাইন, ফাক, আমার সাথে এরকম করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? আবরারের গর্জনে আশেপাশের সব মেয়ে কেঁপে ওঠে। আবরার দাঁতে দাঁত চেপে বলে, আর একবার এরকম ভাবে কথা বললে যে রাস্তায় থেকে তুলে এনেছি সেই রাস্তায় তোকে ফেলে আসবো, বাস্টার্ড কোথাকার। বলেই আবরার একবার সব মেয়ের দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে যায়, আর পিছনে পিছনে ফেটিক্সও যায়। এতক্ষণ কি হলো তা ওর মাথার ওপর দিয়ে গেল। সন্ধ্যার আলো ধীরে ধীরে জঙ্গলের গা ঘেঁষা কক্ষের ভিতরে ঢুকতে লাগল। বাইরের অন্ধকার ঘন হয়ে এসেছে, বাতাসে ঠান্ডা এবং ভয়ের এক অদ্ভুত ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। কুহেলি চুপচাপ দাঁড়িয়ে আছে রুমের একপাশে, বড় কাচের জানালার সামনে। বাইরে দেখা যাচ্ছে গাছে ঘেরা পথ, ছায়া এবং গাঢ় অন্ধকারে ঝাপসা হয়ে যাওয়া সবকিছু।
কিছু, যেন এই জঙ্গলের প্রতিটি কোণ আবরারের শক্তি অনুভব করছে। দুইজন মেইড চুপচাপ এসে কুহেলির সামনে খাবারের প্লেট রেখে গেছিল দুপুরে। কুহেলির চোখে খুব একটা আগ্রহ নেই, কিন্তু খিদে আর সহ্য করা যায় না, তাই বাধ্য হয়ে জানালার পাশ থেকে এসে সোফায় বসে চুপচাপ খাবার খেতে শুরু করল। প্রতিটি কামড় যেন মনক্ষুণ্ণকার সঙ্গে মিলেমিশে গেছে। কুহেলি চুপচাপ খাচ্ছে, কিন্তু মনটা তার অন্যত্র ভেসে যাচ্ছে। ভেতরের এক অদৃশ্য দ্বন্দ্ব, নিজের জীবনের অব্যবস্থাপনা আর উপরওয়ালার প্রতি এক গভীর অভিমান, সব মিলেমিশে তার মনে চাপ তৈরি করছে। কেন এমন হলো তার সঙ্গে? ভেতরের এক অশব্দ গর্জন। কেন তার জীবন এত সুন্দর হলো না? মনের ভিতরে এক অদ্ভুত আক্রোশ, যা কেউ শুনতে পাচ্ছে না। কুহেলি জানে আবারও সে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, কিন্তু দুঃখ, অসহায়ত্ব, ক্ষোভ সবই চোখে ম্লান নীরবতার আকার ধারণ করছে। খাবার শেষ করে আবারও রুমের কোণে কাঁচের জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ও মনে মনে ভাবতে লাগল। প্রকৃতির নিঃশব্দতা, জঙ্গলের ভয় এবং নিজের একাকিত্ব সব মিলেমিশে যেন তাকে আরও ছোট করে দিয়েছে। খাবার শেষ করেও তার মনটা পূর্ণ হয়নি, শুধুই এক বিরক্তি আর হতাশার ভার। আরও গভীরে ভেতরে সে শুধু চায় এক মুহূর্তের স্বস্তি, এক মুহূর্তের স্বাধীনতা। কিন্তু আবরারের এই নিঃশব্দ শাসন এবং এই জঙ্গলের অন্ধকার সবই তাকে তার সীমার মধ্যে আবদ্ধ করে রেখেছে। হঠাৎ দরজার খোলার শব্দে কুহেলির ধ্যান ভাঙে। পিছনে তাকায় সাথে সাথে চোখে ভয়ের ছাপ, হৃদয় দ্রুত ধকধক করতে থাকে, কারণ আবরার এসেছে। কুহেলিকে এভাবে ভয় পেতে দেখে আবরার হালকা স্নিগ্ধ হাসল, একটা রহস্যময় ঘনিষ্ঠ হাসি। দরজাটা হঠাৎ ঠক করে বন্ধ হয়ে গেল। এবার আবরার ধীরে ধীরে এগিয়ে এসে কুহেলির পেছনে দাঁড়াল। ফলস্বরূপ কুহেলি অনিচ্ছাই আবরারের প্রস্তুত শক্ত বুকে ঠেকে গেল। কুহেলি সরে যেতে চাইল, কিন্তু আবরার তার আগেই এক হাত দিয়ে ওর পেটে ধরে ধীরে ধীরে চেপে ধরল। সাথে সাথে কুহেলির ছোট্ট দেহখানা কেঁপে উঠল। আবরার বলল, এভাবে কেঁপো না ছোট্ট পাখি, তাহলে তাড়াতাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলবো। আবরারের কথা শুনে কুহেলির শরীর ঘৃণা, লজ্জায় রিরি করে উঠল। সাহস নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি লজ্জা শরম কিছু নেই? সব সময় এরকম আজে বাজে কথা বলেন। আপনি একটা খারাপ লোক, যার মুখে ভালো কথা নেই। আবরার ঠোঁট এলিয়ে হেসে কুহেলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইয়েস, আই অ্যাম এ ব্যাড ম্যান। হোয়েন ডিড আই এভার ক্লেম টু বি গুড? কুহেলি নিজের সর্বশক্তি দিয়ে আবরারের থেকে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু আবরার ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। কুহেলি বলল, ছেড়ে দিন আমাকে, অসভ্য লোক। এভাবে একটা মেয়েকে আটকে রাখতে লজ্জা করে না আপনার? মেয়ে কোথায়? তুমি তো মিসেস এরিক আবরার খান, ভুলে গেছো নাকি? আর ভুলে গেলেও প্রবলেম নেই, আমার মনে থাকলেই হলো। তোমার মনে রাখার দরকার নেই। আর লজ্জা, ওইটা এরিক আবরারের ডিকশনারিতে নেই। আমি মানি না আপনার এসব বিয়ে টিয়ে। আমি আপনাকে কখনোই মানব না। আবরার কুহেলিকে এক ঝাটকায় নিজের দিকে ঘুরে ওর দুই বাহু ধরে বলল, তোমাকে মানতে হবে না মাই ফাকিং হোয়াইট রোজ, শুধু তোমার দেহখানা পেলেই চলবে। কুহেলির চোখ ছলছল করে উঠল অশ্রুতে। ও তো এরকম জীবন চায়নি। আবরার স্নান হেসে হাসকি কণ্ঠে বলল, তোমাকে কান্না করলে ভীষণ হট আর সেক্সি লাগে। বলেই আবরার কুহেলির অধরখানা নিজের আয়ত্তে নিয়ে নেয়। কুহেলি ছটফট করতে থাকে। এতে আবরার বিরক্ত হয়ে ওর দুই হাত নিজের এক হাতে বন্দি করে, আর অপর হাত কুহেলির শরীর জোরে চলতে থাকে এঁকে বেঁকে। কুহেলি আবরারের এরকম স্পর্শ নিতে না পেরে কিছুক্ষণের মধ্যেই ঢলে পারে আবরারের প্রস্তুত বুকে। আবরারের এতে ভীষণ রাগ হয়। এখানে সেন্সলেস হওয়ার মতো কি করল? রাগে আর কুহেলিকে কোলে নিয়ে বিছায় শুইয়ে দেয় না, বরং ওখানেই ফ্লোরে ফেলে রেখে রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আর কুহেলির ছোট্ট দেহখানা পড়ে থাকে ঠান্ডা ফ্লোরের উপরে। রাত ঘনিয়ে এসেছে। বাড়িটার চারপাশের জঙ্গল এখন অচেনা অন্ধকারে ডুবে আছে। কোথাও হালকা কুয়াশা, কোথাও মাটির স্যাঁতস্যাঁতে গন্ধে বাতাস ভারী। আবরার ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠোঁটের কোণে কঠিন এক স্থিরতা। নিচে নেমে আসতেই ফেটিক্স তড়িগড়ি এগিয়ে এসে বলল, স্যার, আজকেই কি মন্ত্রী আর তার সাথে চলাফেরাদের শেষ করে ফেলবেন? আবরার এক মুহূর্ত থামল। চোখের কোণে ঝলসে উঠল লালচে রক্তিম আলো। একটি ছোট্ট তীক্ষ্ণ উত্তর। তারপর আর কিছু না বলে গটগট করে বেরিয়ে গেল বাড়ি থেকে। ফেটিক্সও পিছন পিছন চলল মাথা নিচু করে, যেন জানে সামনে যা ঘটতে যাচ্ছে তা কোনো সাধারণ রাত নয়। বাইরে বাতাস ভারী, রাতের বুক চিরে তাদের পা পড়ছে শক্ত মাটিতে। দূরে গোডাউন আরও গভীর জঙ্গলের ভিতরে, যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তারা হেঁটে যাচ্ছে, হাতে টর্চ লাইট, পায়ের শব্দে পাতার মচমচে আওয়াজ। জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে মাঝে মাঝে শোনা যায় কোনো বন্য প্রাণীর ডাক,
দূরে এক প্যাঁচার হু হু আওয়াজ, কাছের ঝোপে হালকা নড়াচড়া, যেন কেউ বা কিছু লুকিয়ে আছে। আবরার সামনের দিকে হাঁটছে, আর তার পেছনে ফেটিক্স। আরও পেছনে এক সারিতে প্রায় ১০০-র মতো বডিগার্ড, সবাই কালো পোশাকে, হাতে বন্দুক, চোখে সতর্ক দৃষ্টি। চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে আবরারের মুখে, তার লাল টকটকে চোখের মণি তীক্ষ্ণভাবে জ্বলে উঠছে, যেন সেই চোখে প্রতিশোধের আগুন লুকানো। যে চোখ একবার তাকালে মানুষ শিউরে ওঠে, ভয় পায়, আর বুঝে যায় আজ রাতটা কারোর জন্যই শুভ নয়। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের হাহাকার আর আবরারের বুটের শব্দ। প্রায় আধ ঘন্টা হেঁটে অবশেষে তারা পৌঁছালো সেই পুরনো গোডাউনের সামনে। জঙ্গলের বুক চিরে হঠাৎ করে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক স্থাপনা, দোতলা ইটের বাড়ি, পুরো শরীর জুড়ে শ্যাওলা আর বুনো লতাপাতা পেঁচানো। দূর থেকে দেখলে মনে হয় কোনো প্রাচীন দৈত্যের শরীরে সাপ ল্যাপটে আছে। চারপাশে নিস্তব্ধতা এমন যে নিজের শ্বাসের শব্দও ভয় ধরিয়ে দেয়। ফেটিক্স ও বডিগার্ডরা থেমে গেল, কিন্তু আবরার থামল না। আবরার নির্ভীক পদক্ষেপে এগিয়ে গেল, গেট ঠেলে সোজা ভিতরে। গোডাউনের ভারী লোহার দরজা কোঁকিয়ে খুলল, আর সেই শব্দে বাতাস কেঁপে উঠল, যেন কোনো অভিশপ্ত ঘুম ভেঙে গেল। ভিতরে ঢুকতেই চিৎকার, বেদনার, আতঙ্কের, মৃত্যু ভয়ের। মন্ত্রী এবং তার চেলাফেলারা একসাথে আর্তনাদ করছে। ১০ জন লোক ১০টি আলাদা স্টিলের চিকন বেডে শোয়ানো, তাদের হাত পা বাঁধা, কিন্তু মুখ খোলা। প্রতিটি বেডের মাথার কাছে এক অদ্ভুত যন্ত্র বসানো, ঘোরানোর মতো। একবার ঘোরালে পুরো মাথাটাই ঘুরে যাবে, ঠিক যেভাবে পুতুলের ঘাড় ঘোরে। আবরার ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়াল। পায়ের শব্দ ধাতব মেঝেতে ঠকঠক করে বাজছে, প্রত্যেকটা ধ্বনি যেন মৃত্যুর ঘোষণা। মন্ত্রী তাকালো ওর দিকে, চোখে আতঙ্কের ছায়া, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বেরোয় না। আবরার হঠাৎ থামল, ঠিক তার সামনে গিয়ে দাঁড়াল। তার মুখে তখন এক ভয়ঙ্কর শান্তি, এক স্নান নির্মম, ভিতর থেকে জমে থাকা হাসি ছড়িয়ে দিল সে। কেমন আছেন মাননীয় মন্ত্রী সাহেব? তার কণ্ঠটা গভীর, নিচু, কিন্তু প্রতিটি শব্দে কাঁপছে ঠান্ডা প্রতিশোধের আগুন। মন্ত্রীর চোখে তখন ভয়, হতাশা আর মৃত্যুর ছায়া। তার দেহ কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, কণ্ঠ যেন কাঁটার মতো কাঁপছে। আবরার, আমাকে ছেড়ে দেন। সে কোনো রকমে শব্দগুলো গিলে গিলে বলল, আমি আর কখনই আপনার কাজে বাধা দিব না। আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজন হলে আমি আর আমার লোকেরা সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, কিন্তু দয়া করে আমাদের ছেড়ে দাও। আমার বাড়িতে একটা মেয়ে আছে, আর সে আমার জন্য অপেক্ষা করছে। যেতে দাও আমাকে, দয়া করে। শেষের কথাগুলো বলতে বলতেই তার চোখ ভিজে উঠল। মৃত্যুর ভয়ে যখন হৃদয়ে গেঁথে বসে, তখন মানুষ আর ক্ষমতার কথা ভাবে না, শুধু বাঁচতে চায়। মন্ত্রীর ক্ষেত্রেও তাই হল। আবরার কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। তার মুখের ছায়ায় তখন এমন এক অদ্ভুত শান্তি, যেটা কেবল ভয়ঙ্কর মানুষদের মধ্যেই দেখা যায়। পরক্ষণেই আবরার হু হু করে হেসে উঠল। গোডাউনের দেওয়াল, লোহার বিম, এমনকি মাথার ওপরের মূর্ছে ধরা পাখাও কেঁপে উঠল তার হাসির প্রতিধ্বনিতে। হাসিটা এমন ছিল যেন কোনো মৃত আত্মা জীবিত হয়ে উঠে আনন্দে চিৎকার করছে। মন্ত্রী চোখ বন্ধ করে ফেলল, ভয় আর অনুশোচনায় তার গলা শুকিয়ে গেছে। আবরার ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে, চোখে এক ধরনের নির্মম দীপ্তি আর ঠোঁটে হালকা কৌতুকের ছাপ। হঠাৎই সে মন্ত্রীর গলা শক্ত করে চেপে ধরল, এত জোরে যে মন্ত্রীর শিরাগুলো টান টান হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে আবরার গর্জন করে উঠল, কণ্ঠে আগুনের মতো রাগ। আমার কাছে বাধা দিস? এত বড় সাহস তোর? মন্ত্রীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মুখটা নীলচে হয়ে উঠছে। আবরারের মুখ তখন একেবারে কাছে, চোখে ঠান্ডা মৃত্যু ঝিকমিক করছে। আগে জানতি না আমি কতটা ভয়ঙ্কর? আমার ডিকশনারিতে ক্ষমা নামে কোনো শব্দ নেই, আর তুইও আজ কোনো ক্ষমা পাবি না। ততক্ষণে মন্ত্রীর মুখ লাল হয়ে গেছে। আবরার তা দেখে মন্ত্রীকে ছেড়ে দিয়ে বলে, না, তোকে তো আমি কুপিয়ে মারবো। এভাবে না। কথাটা বলেই দরজার দিকে তাকায়। দরজার কাছে ফিটিক্স আর বডিগার্ডরা দাঁড়িয়ে আছে। আবরার তাকানোর সাথে সাথেই ফিটিক্স কুড়াল নিয়ে আসে। আবরার কুড়ালখানা হাতে নেওয়ার সাথে সাথেই মন্ত্রীসহ বাকিরা ভয়ে কাঁপতে থাকে। আবরার কুড়াল নিয়ে তাকায় মন্ত্রীর দিকে, তারপর চিরচেনা পৈশাচিক হাসি দিয়ে বলে, তোর বউ আর বাচ্চার যদি খাবারের অভাব হয় তাহলে আমি আমার পতিতালয় নিয়ে রাখবো। কি বলিস? এবার মন্ত্রী গর্জে উঠে বলে,
আমার বউ বাচ্চা নিয়ে একদম আজে বাজে কথা বলবি না শালা। আবরারের রাগটা মাথায় চড়ে বসে, তারপর বলে, তোর বউকে আমি পতিতালয়ে রাখবো, দেখি তুই কোন বাল করতে পারিস শালা বাইন।